চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্যালঘুরা? পরিসংখ্যান বলছে শেষ 2011 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশের হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 8%। এছাড়াও বিএনপির আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করছি। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, যার জেরে বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের। দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। পরিস্থিতি আপাতত সেনার হাতে, শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার। ভারত বন্ধু বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়? সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত বাংলাদেশ সীমান্তেও? তা এখন সম্পূর্ণ নিশ্চিত হয়েছে। পরিসংখ্যান বলছে গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় 5%-এরও বেশি। স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় 1974 সালে। সেই সময় মোট জনসংখ্যা ছিল 7,63,98,000। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন 1,03,13,000, যা মোট জনসংখ্যার 13.5%। 1964 থেকে 2013-র মধ্যে প্রায় 1,10,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়েছে। এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 2,30,000 হিন্দু বাংলাদেশ ছাড়েন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 70 লক্ষেরও বেশি শরণার্থী ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন, যার 95%-ই বাঙালি হিন্দু। অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি এর আমলে সে দেশে হিন্দুদের ওপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে। বাংলাদেশে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকরা চায় নতুন সরকারে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম জানান, তারা চান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের তদারকি সরকার। কিন্তু ইউনূস কি চান? তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রে ফিরে যাওয়া। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। হাসিনার শাসনের দীর্ঘকাল এমনভাবে ভোট হতো না। 82 বছরের নোবেলজয়ী জানিয়েছেন তিনি এই বিষয়ে ভারতের ভূমিকায় সন্তুষ্ট নন। বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে, আর তাতেই হতাশ তিনি। ইউনূসের কথায় নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। ইউনূসের কথায় আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। আমি বললাম, আসুন আমাদের নির্বাচনে অংশ নিন। যখন মানুষ রাস্তায় এসে আন্দোলনে নামলে তাদের ওপর গুলি চালানো হচ্ছে, আপনাদের কোনো ভূমিকা নেই। আমরা সারা বিশ্বের কাছে আর্জি জানাচ্ছিলাম, বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারই গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন। ভারত বলে দিল এটা একটা অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস মাইক্রোফিন্যান্স নিয়ে তার গবেষণার জন্য 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না। ইউনূস নিজে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এই বছর জানুয়ারিতে কারাগারে দণ্ডিত হয়েছিলেন। তার অভিযোগ, ভারত শুধুমাত্র একজন ব্যক্তিকে সমর্থন করতে চেয়েছিল। 2024 সালের জানুয়ারিতে যখন বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন নয়াদিল্লির একটি ভূমিকা ছিল। ভারতই হাসিনাকে সর্বাগ্রে অভিনন্দন জানিয়েছে।
অর্থনীতিবিদের অভিযোগ, ভারত দুর্ভাগ্যবশত হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করে, আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। তবে ইউনূস উল্লেখ করেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সংযুক্ত, তাই ঢাকা এবং নয়াদিল্লি বেস্ট ফ্রেন্ড হতে পারে। এদিকে সীমান্তে উত্তেজনা আটকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ জারি করেছে উচ্চ সতর্কতা। সোমবার বাংলাদেশের সংকট নিয়ে প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন, আর তারপর নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। দু সালে একবার নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন ইউনূস, কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। ইউনূস আরও বলেন, আমি রাজনীতি থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। আমি একজন রাজনীতিবিদ নই, আমি রাজনীতিতে জড়াতে চাই না, আমি এই ধরনের কাজের জন্য উপযুক্ত নই। সেনাবাহিনীর আশ্বাসী সার, কোথাও জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি মৃতদেহ। বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি। আতঙ্কে রয়েছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। অত্যাচারের নজিরবিহীন ছবি বাংলাদেশ জুড়ে। মৃত্যুর পরও রেহাই নেই। জুতো দিয়ে মেরে থেতলে দেওয়া হচ্ছে মুখ। একের পর এক হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বেছে বেছে হিন্দুদের উপর করা হচ্ছে আক্রমণ। মহিলাদের উপর চলছে অবাধে অত্যাচার। ভাইরাল হয়েছে মহিলাদের আর্তচিৎকার। মেহেরপুর এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকাতেও একাধিক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। সোমবার সন্ধেয় মালোপাড়ায় 6টি হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় হরিসভাঘর দুর্গা মন্দির ভাঙচুর করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলায় ঈশানিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজারে সংখ্যালঘুদের অন্তত 40টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিদেশমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। খবর মিলেছে তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন। বাংলাদেশের নৈরাজ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই হিংসা বন্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রীতির ছবি দেখা গেছে বাংলাদেশের গাজীপুরে। সেখানে বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। 13.5% কমতে কমতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 8%। এবার তাদের অস্তিত্ব সংকটে। প্রতিবেশী দেশে উত্তাল পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি করছে বিএসএফ। তার মধ্যে জাল আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন এক বাংলাদেশি দম্পতি। মঙ্গলবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেক পোস্টে বিএসএফের হাতে ধরা পড়েন তারা। বিএসএফ সূত্রে খবর, বিকেল 4:10 ইমিগ্রেশন চেকপোস্টে অভিযুক্তদের ব্যাগপত্র দেখার সময় নকল আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, চিকিৎসার খরচ কমানোর জন্য ওই কাজ করেছিলেন তারা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দম্পতি বাংলাদেশের রংপুর এলাকার বাসিন্দা। তাদের সঙ্গে ছিল একটি শিশু। অভিযুক্তদের নাম এনামুল হক সোহেল এবং সঞ্জিদা জিনাত ইলাহি। এনামুলের নামে জাল আধার কার্ড এবং ভারতীয় প্যান কার্ড পাওয়া যায়। বিএসএফ এবং পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনীয় কিছু কাগজপত্রে সই করিয়ে আবার তাদের বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেয়। অভিযোগের কথা স্বীকার করে নিয়ে সোহেল জানান,
তিনি এর আগে ভারতের চিকিৎসার জন্য এসেছিলেন। এই সময়ে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে নেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের নয়ডায় 2020 সালে 20,000 টাকার বিনিময়ে আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়েছিলেন। চিকিৎসার খরচ কমানোর জন্য এই কাজ করেছিলেন তিনি। 1992 বাংলাদেশ প্রোগ্রাম হলো ভারতের বাবরি মসজিদ ইস্যুকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর ইসলামী মনোভাব সম্পন্ন মুসলিমদের সুপরিকল্পিতভাবে চালানো একটি ধারাবাহিক নিপীড়ন ও নির্যাতন। এই ঘটনাক্রমের সূত্রপাত হয়েছিল 1989 সালে এবং 1993 সাল পর্যন্ত এর স্পষ্টতা লক্ষ্য করা যায়। তবে 1992 ও 1993 সালে এর মাত্রা ছিল সবচেয়ে তীব্র। 1992 সালের 7ই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে হামলা করে মুসলিমরা। বাবরি মসজিদ ভাঙার গুজবকে কেন্দ্র করে 1990 সালেও এই মন্দিরে হামলা করেছিল মুসলিমরা। এছাড়া দুর্বৃত্তরা ঢাকার ভোলানাথ গিয়ে আশ্রমেও আক্রমণ, লুটপাট ও ভাঙচুর চালায়। পুরনো ঢাকার হিন্দু মালিকানাধীন স্বর্গের দোকানগুলিতেও লুটপাট করে মুসলিমরা। রায়বাজারের হিন্দু বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেয় তারা। 7ই ডিসেম্বর বাংলাদেশে এবং ভারতীয় দলের মধ্যকার খেলা চলাকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রায় 5,000 উন্মত্ত মুসলিম জনতার লোহার রড, বাঁশের লাঠি, ছুরি, রামদা নিয়ে আক্রমণ করে। পুলিশ কাঁদানে গ্যাস এবং রবার বুলেট ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে 8.1 ওভার খেলার পরেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 8ই ডিসেম্বরে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার হিন্দুরা আক্রান্ত হয়। 14টি হিন্দু মন্দির লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসের শিকার হয়। 51টি হিন্দু বাড়ি ধ্বংস করা হয় আলী আকবর ডালে ও 30টি ধ্বংস করা হয় চৌফলদানিতে। চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরের সরাইয়ের প্রত্যেকটি হিন্দু অধ্যুষিত গ্রাম সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলা হয়। পঞ্চানন ধাম এবং তুলসী ধাম সহ 5টি হিন্দু মন্দির ভাঙচুর ও ধ্বংস করে দেয় মুসলিমরা। রিপোর্ট অনুযায়ী গতকাল ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা চালানো হয়। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুর করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং নেত্রকোনা শহরের রামকৃষ্ণ মিশন এবং ইসকন মন্দিরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।